তোমারি হরিপ্রিয়ে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা অনুষ্ঠান আপনাদেরই অনুষ্ঠান। আমরা যারা ভালো থাকার চেষ্টা করি, সেই মানুষগুলি যারা জ্যোতিষশাস্ত্রের সহায়তা নিই, তাদের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। তার কারণ জ্যোতিষশাস্ত্রের সহায়তা তো আপনি নেবেন, কিন্তু যার কাছ থেকে নেবেন তার অভিজ্ঞতার ঝুলি এবং তার সফলতা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে যে মানুষটি উপস্থিত থাকেন, পণ্ডিত জি অর্থাৎ ভৃগুশ্রী জাতক, তার দীর্ঘ দিনের অভিজ্ঞতা, প্রায় 39 বছর ধরে তিনি কাজ করছেন এবং বহু মানুষ তার কাছে সে উপকার পেয়েছেন। পণ্ডিতজির সব থেকে বড় যেটা দিক রয়েছে সেটা হচ্ছে অযথা মানুষকে ভয় দেখান না, যতটুকু প্রয়োজন ততটুকুই প্রতিকার, অহেতুক অর্থ খরচও নয়। স্বাগত জানাবো পণ্ডিতজিকে, অনেক অনেক স্বাগত। সুপ্রভাত। নমস্কার। শুরু করব আজকের প্রোগ্রাম, তবে আজকের কালী কথা থাকবে আর তার পাশাপাশি আপনাদের ফোনও থাকবে। আজ হচ্ছে শুক্রযোগ। আজ গোচরে রাজযোগ কারক গ্রহ হচ্ছে বুধ এবং শনি। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে বুধ। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 11টা 38 থেকে 12টা 31 মিনিট পর্যন্ত। আজকে রাহুকাল অপরাহ্ন 2টা 53 মিনিট থেকে 4টে 30 মিনিট পর্যন্ত। রবি আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে তুলা রাশির সাথী নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজকে রাশির দশমভাবে বৃহস্পতি এবং বুধের অবস্থান। বৃহস্পতি তুঙ্গি অবস্থান করবে এবং দুটো শুভ গ্রহের সহাবস্থান ঘটবে, বুধ এবং বৃহস্পতি। যদি কোনো জাতক জাতিকার জন্মছকে লগ্নের সাপেক্ষে দশমভাবে যদি স্বক্ষেত্রস্থ বা তুঙ্গি অবস্থায় বৃহস্পতির অবস্থান থাকে, তাকে আমরা বলি কমলাত্মিকা যোগ। কমলাত্মিকা যোগ হচ্ছে অত্যন্ত শুভ একটি যোগ। এই যোগে জাতক জাতিকারা হচ্ছে সম্মানজনক কর্মপ্রাপ্তি ঘটে তাদের জীবনে এবং রাজতুল্য সম্মান প্রাপ্তি ঘটে এবং সম্মানজনক কর্মজীবন তাদের জীবনে আসে এবং তার পাশাপাশি তারা কর্মসূত্রে বহুবার বিদেশ যাত্রাও আসে তাদের জীবনে। অর্থাৎ লগ্নের সাপেক্ষে দশমভাবে কর্মভাবে যদি বৃহস্পতি তুঙ্গি অথবা বৃহস্পতি যদি স্বক্ষেত্রস্থ থাকে বা বৃহস্পতি শুভ অবস্থায় নিজ নক্ষত্র অবস্থান করে দশমভাবে, এই কমলাত্মিকা যোগের সৃষ্টি হয়। এবং কমলাত্মিকা যোগে জাতক জাতিকাদের মূলত কেন্দ্রপতি বা ত্রিকোণপতি শুভ গ্রহের মহাদশা সাফল্য আসে, অত্যন্ত সাফল্য তাদের আসে। এর পাশাপাশি একটি জিনিস মনে রাখতে হবে, যদি মীন লগ্নের জাতক জাতিকাদের দশম ভাব হচ্ছে ধনু রাশির ঘর এবং বৃহস্পতি যদি অবস্থান করে, সেক্ষেত্রে কমলাত্মিকা যোগ হয়। আবার বিশেষ করে মীন রাশিতে যদি কখনো বৃহস্পতি অবস্থান করে, মীন রাশিতে বৃহস্পতি অবস্থান করে এবং যদি তার মিথুন লগ্ন হয়, সেই ক্ষেত্রেও কিন্তু কর্মস্থানে বৃহস্পতির অবস্থান করে। মনে রাখতে হবে, অর্থাৎ মিথুন লগ্নের জাতক জাতিকার বৃহস্পতি যদি কর্মভাবে স্বক্ষেত্রস্থ থাকে, মীন লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতি যদি ধনুরাশিতে কর্মভাবে থাকে, যদি তাদের জীবনে বৃহস্পতির মহাদশা আসে, তারা কিন্তু জীবনে সাফল্য পায় না। এটা একটা অদ্ভুত ব্যাপার। তাদের কর্মজীবন শেষ হয়ে যায়, তাদের কোনো কর্মপ্রাপ্তি ঘটে না, কোনোভাবেই কর্মজীবন সংক্রান্ত তাদের কোনো সাফল্যই আসে না। যতই উচ্চশিক্ষা তাদের জীবনে আসুক, কর্মজীবনে তাদের একটা বিড়ম্বনা আসবেই বৃহস্পতির 16 বছরের মহাদশায়। তবে অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক মহিলাদের ক্ষেত্রে তার স্বামীর উন্নতি হয় ওই বৃহস্পতির মহাদশায়, বা কোনো ছোট মেয়ের যদি তার যদি এই ধরনের যোগ থাকে, তার পিতার উন্নতি হতে পারে।
কিন্তু তার জীবনে বৃহস্পতি মহাদশা কোনো সাফল্য তাকে দেবে না, যতই উচ্চশিক্ষা থাকুক। কমলাত্মিকা যোগ মূলত দেখা যায় যে মিথুন লগ্ন এবং জাতক জাতিকা এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ভিন্ন কোনো শুভগ্রহের মহাদশা তাদের জীবনে সাফল্য দেয়, কর্মজীবনে সাফল্য। একটি কথা মনে রাখতে হবে যে আমরা বিভিন্ন রকম গ্রহগত দোষ দেখি, গ্রহগত দোষ, এই মাঙ্গলিক দোষ, এই কালসর্প দোষ, নানা রকম দোষ জন্মছকে যেগুলো আছে, গ্রহণ দোষ, বিভিন্ন গ্রহ দোষ যেগুলো আমরা দেখি, বা শনি সাড়ে সাতি, তাদের কি জীবনে সবারই কি সমস্যা আসে? তারা কি জীবনভর তারা সমস্যার মধ্যে চলে? কি দেখা যায় যে অনেকে সাড়ে সাতি চলছে, শনির ধাইয়া চলছে, তাদের কোনো সমস্যা আসে না। কারণটা কি? জ্যোতিষশাস্ত্র বলে যে কোনো জাতক জাতিকার জীবনে সাফল্য আসতে পারে মূলত তার গ্রহগত দশা অন্তর্দশার উপর বা পথান্তদশার উপর। গোচরের ওপর কখনো সাফল্য দেয় না। গোচর কি? গোচর হলো ইনস্ট্যান্ট গ্রহগত অবস্থান, মানে এখনকার গ্রহগত অবস্থান অনুযায়ী আপনি কতটুকু সাফল্য পেতে পারেন। ধরুন আমি একটা গোচর নিয়ে আলোচনা করছি, আজকে এই গোচরে এই গ্রহযোগটা আছে, এই গ্রহযোগের তুলা রাশির পক্ষে খুব ভালো বা ধনুরাশির পক্ষে খুব ভালো, কিন্তু কোটি কোটি ধনুরাশি আছে, কোটি কোটি তুলা রাশি জাতক জাতিক আছে, সবাই কি সাফল্য পায়? পায় না। কারা পায়? যদি তাদের জন্মছক অনুযায়ী তাদের কোনো অনুকূল গ্রহের দশা অন্তর্দশা থাকে তবে তারাই সাফল্য পাবে। অর্থাৎ দশা অন্তর্দশাটাকে সর্বক্ষেত্রে হচ্ছে প্রাধান্য দিতে হবে। যে কোনো জাতক জাতিকার জন্মছক বিচার করার সময় তার গ্রহগত অবস্থান অনুসারে তার দশা অন্তর্দশা অনুকূলে আছে কিনা সেটাকেই প্রথমে দেখতে হবে। এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। কি অদ্ভুতভাবে আপনি এত সুন্দর করে ব্যাখ্যা করলেন পণ্ডিতজি। আমরা কিন্তু সাড়ে সাতি নিয়ে মানে গোচরটাকে, এগুলো যে অহেতুক ভয়, আমি বারবার বলি যে শনি সাড়ে সাতি হোক, মাঙ্গলিক দোষ থাকতেই পারে। মাঙ্গলিক দোষে জাতক জাতিকাদের হ্যাঁ দেখা যায় 2 বছরের মাথা বা 2 মাসের মাথা তাদের জীবনে সমস্যা আসে। আমি এমনও দেখেছি 25 বছর বিবাহ হয়েছে তারপর সমস্যা আসছে। কারণ তাদের যখন গ্রহগত দশান্তদশা তার ভালো ছিল 25 বছর পর্যন্ত, তার কোনো সমস্যা নেই, মাঙ্গলিক দোষ নিয়েও সে ভালো সময় কাটিয়েছে। আবার দেখা গেল তার 25 বছর যখন তার দাম্পত্য জীবন অতিবাহিত হলো তখন এমন কোনো গ্রহের দশান্তদশা এসে তার উপর ওই কুপ্রভাবটা তখন এসেছে। ওই জন্য আমি গ্রহগত দোষ বলি যে গ্রহগত দোষ কাটাবেন। আপনার জীবনের যখন কোনো গ্রহগত দশান্তদশা আপনার প্রতিকূলে থাকবে তখনই আপনাকে সমস্যাটা দেবে, ওই জন্য ক্যালকুলেশনটা খুব জরুরি। ক্যালকুলেশন জরুরি। গ্রহগত চার্টটাকে আগে দেখতে হয়, গ্রহের অবস্থান দেখতে হয়, গ্রহগুলো কোন নক্ষত্র অবস্থান করছে, তারপর তার দশা অন্তর্দশা পথন্তদশার উপর নির্ভর করবে জন্মছক। তারপরে দেখতে হবে যে গ্রহগুলো দশা অন্তর্দশা চলছে তার নবতারা চক্র অনুযায়ী সেগুলো সঠিকভাবে অবস্থান করছে কিনা সেই সময়। এগুলো মানে আমরা গোচর নিয়ে আলোচনা করি, নিত্য রাশিফল নিয়ে আলোচনা করি, বাস্তবিক রাশিফল নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে মনে রাখতে হবে যে সবার ক্ষেত্রে সম্পূর্ণভাবে মিলবে সেটা ঠিক নয়, সবার ক্ষেত্রে সম্পূর্ণভাবে মেলে না। এটা হচ্ছে মোটামুটি একটা 50% আপনার মিলতে পারে, 50% নাও মিলতে পারে। কারণ আপনার জন্মছক অনুযায়ী আপনার যদি গ্রহগত দশা অন্তর্দশা অনুকূলে না থাকে তাহলে মিলবে কী করে? আপনার মিলবে তো না কখনো। অতএব প্রথমেই কিন্তু প্রাধান্য দিতে হবে গ্রহগত দশা অন্তর্দশা। সেই জন্য প্রত্যেকটা আমি জাতক জাতিকা যখনই চার্ট দেখি গ্রহগত দশা অন্তর্দশাটাকে ফলো করি, তার গ্রহগত দশা অন্তর্দশা অনুকূলে আছে কিনা এটা কিন্তু অনেকেই লক্ষ্য করে না। জন্মছকটা দেখলো মানে কত বড় পণ্ডিত হয়ে গেল, সে বলে দিল হু করে শনির সাড়ে সাথে খারাপ, আপনার মাঙ্গলিক দোষ খারাপ, আপনার অমুক দোষ আছে, ধাইয়া চলছে, কিচ্ছু হবে না আপনার। এটা কিন্তু কোনো বিচার নয়। এই করে আজকে জ্যোতিষশাস্ত্রের প্রতি মানুষের অনীহা তৈরি হয়ে গেছে। জ্যোতিষশাস্ত্রের উপরে বিশ্বাসই নেই। আমি বলছি আমি বহুদিন ধরে এই অ্যাস্ট্রোলজি লাইনের সাথে আছি, আমি বহুদিন ধরে এই পেশার সাথে আছি, এই পেশাতেই আমি সব কিছু পেয়েছি। কিন্তু এই পেশার অধঃপতনের কারণ হচ্ছে কিছু অ্যাস্ট্রোলজারের জন্য।
যারা এটাকে অধঃপতনের দিকে নিয়ে গেছে। আজকাল সোশ্যাল মিডিয়া এর জন্য দায়ী কিছু, সবচাইতে সোশ্যাল মিডিয়া 90% দায়ী, এবং তার পাশাপাশি তো সোশ্যাল মিডিয়ার জ্যোতিষীরা জানিনি কেমন হয়, ওই দু পাতা পড়ে জ্যোতিষী করছে, কিন্তু তাদের অভিজ্ঞতা কোথায়? অভিজ্ঞতা হচ্ছে আসল, সব কিছুরই একটা অভিজ্ঞতা, অভিজ্ঞতার উপরে কিছু নেই। তবে এই জ্যোতিষশাস্ত্র শেষ করার মূলে কিছু কতিপয় জ্যোতিষী, যারা আমরা বলি ফেসবুক জ্যোতিষী, তারাই। যাই হোক, আসবো আজকের মূল কথায়, আজকে রাশিফল নিয়ে আসবো। আজ মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি। বৃষরাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক উত্তর পশ্চিম দিক, শুভ রং সাদা এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং সবুজ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং লাল এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানাবিধ সমস্যা বা প্রতিকূলতা আসতে পারে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব পশ্চিম দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে লাল সংখ্যার জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। তুলা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে সাদা এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার যোগ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কর্মক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনাদের অর্থলাভ, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এবং যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত সাফল্য মিলবে। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব পশ্চিম দিক, শুভ রং আপনাদের নীল এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। মীন রাশির জাতক জাতিকারা আজকে নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। আজ নানাবিধ শারীরিক মানসিক প্রতিকূলতা আসতে পারে, কর্মক্ষেত্রেও কিছু নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে, অপযশ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে হলুদ এবং নীল। আজ 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, তো আছেন না? রাশিফল শেষ। এবার আমি একটু জানিয়ে দেবো আপনাদের কবে, কোথায়, কখন আপনারা পণ্ডিতজিকে পাচ্ছেন। প্রত্যেক রবিবার গড়িয়াহাটে পাবেন, প্রত্যেক সোমবার দক্ষিণেশ্বর, প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান, আজকেও হাতিবাগানে পাবেন আপনারা। প্রত্যেক বুধ, শনি এবং শুক্র এবং শনিবার, বুধ, শুক্র এবং শনিবার বারাসাত চেম্বার। আগামী 20 তারিখ জামশেদপুর চেম্বার, 21 তারিখ মেদিনীপুর, 29 তারিখ বর্ধমান, 30 তারিখ দুর্গাপুর এবং আসানসোল, 3রা সেপ্টেম্বর মেচেতা, 4ঠা সেপ্টেম্বর কৃষ্ণনগর, 5ই সেপ্টেম্বর মালদা, 6ই সেপ্টেম্বর শিলিগুড়ি এবং 7ই সেপ্টেম্বর বহরমপুর। প্রত্যেকটা চেম্বার কিন্তু আপনারা কৌশিক অমাবস্যাটাকে পাচ্ছেন, কারণ আগামী 10ই সেপ্টেম্বর কৌশিক অমাবস্যা পণ্ডিতজি তারাপীঠে উপস্থিত থাকবেন। আমরা শুনবো সেই প্রসঙ্গে। একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
হ্যালো দিদি, নমস্কার। কে বলছেন? আমি ইচ্ছাপুর থেকে আলপনা দেবনাথ বলছি। কার সম্পর্কে জানবেন? আমি বৌমা সম্পর্কে জানবো। আপনার বৌমা? হ্যাঁ। আচ্ছা, বলুন। দেখেন, হ্যাঁ, ডেট অফ বার্থ বলবেন তার আগে আপনি দেখেন অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। কেউ এসেছিল আপনার জানাশুনো? আমাদের পরিচিত এসেছিল এবং রেলের চাকরি পেয়েছে। রেলে চাকরি পেয়েছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আর আপনি আজকে আপনার বৌমা সম্পর্কে জানবেন। ডেট অফ বার্থ বলুন। 11/4/1987। 11/4/1987। সময়? বিকেল 4টে। কোথায় জন্ম? বহরমপুর। বহরমপুর জন্ম না? এক মিনিট। আচ্ছা, জন্মবারটা শনিবার তো? শনিবার, হ্যাঁ। আচ্ছা, আর কন্যা লগ্ন সিংহ রাশি ওনার, হ্যাঁ, পূর্ব ফাল্গুনী নক্ষত্র নরকণ, ঠিক আছে? আচ্ছা, জন্মকালীন শনি রেট্রোগেট অবস্থায় ছিল। জন্মছকে রবি, বুধ, বৃহস্পতি, রাহু সহাবস্থান, লগ্নের সপ্তমভাবে। দাম্পত্য ক্ষেত্র তো ভালো পাচ্ছি না, হ্যাঁ, বুঝতে পারলেন? দাম্পত্য লগ্নের সপ্তমে এতগুলো গ্রহ থাকা তো ভালো নয়। আর সপ্তম, অষ্টম, নবমভাবে মঙ্গল, আর দশমভাবে অবস্থান করছে। দশমপতি কারো গ্রহ হচ্ছে বুধ। আচ্ছা, দশমভাবে কোনো গ্রহের দৃষ্টি নেই। সপ্তম, অষ্টম, নবম, দশম। দশমপতি হচ্ছে বুধ বৃহস্পতি যুক্ত। আর ভাগ্যপতি কারো গ্রহ হচ্ছে শনি, শুক্র অবস্থান করছে ষষ্ঠভাবে। আর সপ্তম, অষ্টম, নবম, দশম, আর এখন বর্তমান মহাদশা চলছে এখন চলছে রাহুর মহাদশা। হ্যালো, এখন চলছে রাহুর মহাদশা। রাহুর মহাদশা থাকবে 31 সাল পর্যন্ত। রাহুর মহাদশাটা কিন্তু ভালো দেবে না এর, ঠিক আছে? এখন সময় অনুযায়ী রাহুর মহাদশা কিন্তু ভালো নয়। লগ্নের সপ্তমভাবে অবস্থান করছে রাহু। আর তার পাশাপাশি এই রাহুর মহাদশার জীবনে সাফল্যের ক্ষেত্রে সমস্যা থাকবে কিন্তু, বুঝতে পারলেন? অর্থাৎ জীবনে সাফল্যের ক্ষেত্রে কর্মজীবন সংক্রান্ত হতে পারে, হ্যাঁ। কিন্তু এডুকেশনের জায়গা মোটামুটি ভালো, কিন্তু সেই অনুযায়ী কিন্তু জীবনে সাফল্যের ক্ষেত্রে বাধা। ঠিক আছে, আপনার কি প্রশ্ন আছে বলুন? হ্যাঁ, এই জব নিয়ে কোশ্চেন আছে। এবং আপনি বলবেন বিবাহিত জীবন ভালো না, মানে 12 বছর বিয়ে হয়ে গেছে, কোনো ইস্যু নেই। ইস্যু নেই? ইস্যু নেই না। হয়তো মানে এই সমস্ত ক্ষেত্রে ম্যারেজ লাইফের ক্ষেত্রে দেখুন, বৃহস্পতি তো সন্তান কারক গ্রহ। বৃহস্পতি রাহুযুক্ত, বৃহস্পতি কম্বাস্ট অবস্থায় আছে, হ্যাঁ, সক্ষেত্রস্থ কম্বাস্ট। বৃহস্পতি কম্বাস্ট, বৃহস্পতি রাহুযুক্ত, এটা কিন্তু ভালো নয়, হ্যাঁ। বৃহস্পতিকে আমরা সন্তান কারক গ্রহ বলে থাকি। বৃহস্পতি যদি অশুভ অবস্থা থাকে সন্তানের ক্ষেত্রে সমস্যা আসে, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। কারণ আপনার রাশি থেকে, এই মেয়েটির রাশি থেকে পঞ্চমপতি হচ্ছে বৃহস্পতি। পঞ্চমপতি হচ্ছে সন্তান ভাব। সন্তান ভাবের অধিপতি বৃহস্পতি অশুভ অবস্থা আছে। আর 2 নম্বর হচ্ছে রাহুর মহাদশা ভালো দেবে না। কিছু করছে না, সেই জন্যই তো কিছু করছে না। মূল কারণ কি জানেন? একটি কথা মনে রাখতে হবে প্রত্যেককে, সপ্তম, অষ্টম, নবম, যে কোনো জাতক জাতিকার কর্মভাবে কোনো গ্রহের অবস্থান থাকতে হবে, কর্মভাবে কোনো গ্রহের দৃষ্ট থাকতে হবে। কিন্তু এর কর্মভাবে কোনো গ্রহের অবস্থান নেই, কর্মভাবে কোনো গ্রহের দৃষ্টি নেই, অর্থাৎ কর্মজীবনটা ভালো দেবে না। মানে কর্মজীবন হবেই না? না, রাহুর দশা কর্মজীবন আসা মুশকিল আছে, একদমই মুশকিল আছে। হ্যাঁ, 31 সাল পর্যন্ত আমি ভালো পাচ্ছি না। হ্যাঁ, আপনি কারোর পরামর্শ নিয়ে নিন, সময় খুব অল্প এখন। তা যাই হোক, আজকে কালীঘাটে আসবো। সঙ্গে থাকুন, ধন্যবাদ। আপনারা চাইলে অনলাইনেও যোগাযোগ করতে পারেন। আপনার বাড়ি হচ্ছে ইছাপুরে, আপনি তো চাইলে পণ্ডিতজিকে দেখাতেই পারেন, কিন্তু আপনি চাইলে অনলাইনেও যোগাযোগ করতে পারেন। আমরা চলে যাই আলোচনায়। আজকের কালীঘাটে আসবো। আচ্ছা, আপনাদের হুগলি জেলার অন্তর্গত রাজবলহাটের দেবী রাজবল্লভী মন্দিরের কথা বলবো। বহু ঐতিহাসিক মনে করেন
রাজবল্লভী মায়ের নামেই রাজবলহাট নাম হয়েছে এই স্থানে। শোনা যায় বহুকাল আগে যখন এই অঞ্চলের পাশ দিয়ে কংসাবতী নদী বয়ে যেত, তখন এক সদাগর দেবীর দেখা পান। তিনি এখানে মন্দির তৈরি করেন। তবে এটি নিছক জনশ্রুতি হতে পারে, কারণ ইতিহাস অন্য কথা বলছে। রাজবলহাট তথা দেবী রাজবল্লভীর প্রতিষ্ঠা করেন রাজা সদানন্দ রায়। স্থানীয় রাজা সদানন্দ রায় একবার দামোদরের নদীর মধ্যবর্তী জঙ্গলাকীর্ণ স্থানে মৃগয়া করতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে পানিহত্যার জন্য গভীর মনস্তাপে পড়ে যান। পরবর্তীতে সেই মনস্তাপ থেকে মুক্তি পেতে গুরুর নির্দেশে গভীর অরণ্যে মাতৃ সাধনা শুরু করেন এবং দ্বিভুজা ষোড়শীর বেশে রাজাকে দর্শন দেন দেবী। নির্দেশ করেন এই জঙ্গলে যেন তার মূর্তি প্রতিষ্ঠা এবং নিত্য পূজার ব্যবস্থা করা হয়, আর রাজা যেন নিজের রাজ্যে ফিরে গিয়ে পুনরায় রাজধর্ম পালনে ব্রতী হন। সেই আদেশে অনুসারে স্থাপিত হয় রাজবল্লভী মায়ের মন্দির। দেবী রাজবল্লভী দ্বিভুজা, তার ডান হাতে একটি ছুরি আর বাঁ হাতে ধরা সিঁদুরের পাত্র, কোটি দেশে ছোট ছোট হাতের কোমর বন্ধ, গলায় নরমুণ্ডের মালা। সব মিলিয়ে দেবী কালিকার সঙ্গে রাজবল্লভীর কিছু মিল আছে, তবে গায়ের রং সাদা। দেবীর পায়ের নিচে একটি নয় বরং দুটি শিবমূর্তি দেখতে পাওয়া যায়। ডান পায়ে রয়েছে কালভৈরবী বুকের ওপরে, আর বাম পা রাখা আছে বিরূপাক্ষ শিবের মাথায়। সম্ভবত ব্রাহ্মণ বা উচ্চবর্ণের রাজাদের পৃষ্ঠপোষকতায় পান দেবীর নাম রাজবল্লভী। আজও পূজা অর্চনা এবং রীতিনীতি নানা তান্ত্রিক ক্রিয়াকলাপ দেখা যায়। রাজবল্লভী দেবীর স্বভাবও রাজকীয়। তিনি প্রতি রাতে খাটের পালঙ্কে নিদ্রা যান। রাতে হঠাৎ তামাক সেবনের ইচ্ছেও হয় মাঝে মাঝে, তাই মন্দিরের এক কোণে প্রস্তুত রাখা হয় গড়গড়া। তবে খাবারের বিষয়ে তার কোনো আড়ম্বর নেই। কোনো রকম সম্বরা না দিয়েই প্রতিদিন সিদ্ধ ভোগ রান্না হয় মন্দিরে লাগোয়া রন্ধনশালায়। বহু ভক্তকে সেই ভোগ পরিবেশন করা হয়। আসবো আগামীকাল এই কালীকথায় আসবো, তার আগে আজকে কিছু উপাচার বলবো আপনাদের। আজ একটি জবা ফুলের সিঁদুর লাগিয়ে প্রবাহমান জলে ছেড়ে দেবেন, অর্পণ করবেন। তার পাশাপাশি আজকে শিবলিঙ্গে আপনারা ধাতবের নাগ নাগিনী অর্পণ করে শিবলিঙ্গে অভিষেক করবেন। আজকে হাতে সময় আর নেই। উত্তর পূর্ব দিকে একটু দুধ কলা আপনারা কিন্তু অর্পণ করবেন আজ এই নাগপঞ্চমীর এক বিশেষ এই উপলক্ষে। অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে। ধন্যবাদ আজকে আপনার